প্রথম প্রথম কলেজে ভর্তি হলে পরিচিত হয়েছিলাম সুন্দরী রূপবতী গুণী মেয়েটার সাথে। সে ছিল প্রিন্সিপালের মেয়ে। মিষ্টিভাষী মেয়েটাকে দেখলে যে কেউ প্রেমে পড়তে বাধ্য ছিল যেন। হাই, আমি নাবিলা নেহা। সবাই নেহা বলে ডাকে। আমি নাবিলা বলে ডাকতে পারি? নেহা নামটা আমার মায়ের ছিল। সবসময় মায়ের নামটা ধরাটা ঠিক মনে হচ্ছে না। অফকোর্স, আমারও নাবিলা নামটাই পছন্দ হয়, বাট সবাই ছোট করে ডাকতে পছন্দ করে। তোমাকে দেখি কলেজে এসে চুপচাপ ক্লাস করো, আবার ফিরেও যাও। কোনো বন্ধু তৈরি করনি কেন, জানতে পারি? আমার ভয় করে, কারণ আমার স্ট্যাটাসের সাথে যায় এমন বন্ধু আমি খুবই কম পাই। আর সবার সাথে স্ট্যাটাস বজিয়ে রেখে বন্ধুত্ব করাটাও আমার পক্ষে সম্ভব হয় না। তাই বলতে পারো আমার কোনো বন্ধু নেই। আমি তোমার বন্ধু হতে চাই, আমার সাথে বন্ধুত্ব করতে, কিন্তু তোমার স্ট্যাটাস চাই না, শুধু ভালো বিহেভই যথেষ্ট। থ্যাঙ্কস। তুমি তো প্রিন্সিপালের মেয়ে, তুমি কেন এত সাধারণ? তুমিও না। মানুষ তো সবাই সাধারণই হয়। সমাজ তাকে বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করে ভেদাভেদ তৈরি করে, যা আমার পছন্দ নয় বলতে পারো। আমি শুধু মানুষ এবং অমানুষের ভেদাভেদ চিনতে জানতে পছন্দ করি। অর্থবিত্ত এবং নিম্নবিত্ত বা স্ট্যাটাস এর ভেদাভেদ নয়। সুন্দর কথা বলো তুমি। প্রথমবারই মনে হচ্ছে আমি সামনে যে ভালো একটা বন্ধু পেতে চলেছি। ক্লাস মিস দিয়ে তো কখনো তোমাকে ক্যান্টিনে বসতে দেখিনি, আজ কেন বসেছো? আজ আমার মনটা খারাপ ছিল, কোনোভাবেই ক্লাসে মন দিতে পারছিলাম না, তাই এখানে এসে বসেছি। এক কাপ চা যদি মন ভালো করতে পারে, সেই আশে আছো তুমি? আমি তো ফাঁকিবাজিতে ফার্স্ট ক্লাস, আর আমি কলেজ ক্লাস প্রায় বাঙ্ক করি। আজও সেম। আজ তোমাকে প্রথম দেখলাম, ক্লাস ফেলে ক্যান্টিনে বসে আছো, তাই কথা বলতে এলাম। কলেজ আসো সঠিক টাইমে, তারপর চুপচাপ ক্লাস করে বেরিয়ে পড়ো। কথা বলার সুযোগই হয়নি আগে। ও আচ্ছা, চা খাবে তুমি? অবশ্যই, আমারও তোমার মতো এখানে চা খুব পছন্দ। তারপর চায়ের দেশের মানুষ আমরা, চা আমাদের দিন শুরুর পানীয়। তোমরা চায়ের দেশের মানুষ মানে? সিলেটি মেয়ে। ও, তোমরা সিলেটের বাসিন্দা? আচ্ছা, স্যারের জবের জন্য এখানে থাকছো? হুম, একদমই ঠিক। তুমি কখনো সিলেট গিয়েছো? না, যা হয়নি, একদিন যাব। নিজের দেশের কোনো জায়গায় ঘুরে দেখার খুব ইচ্ছা আছে আমার। দুজনের বন্ধুত্ব জমে গেল। 1 মাস, 2 মাস, 6 মাস করে দেখতে দেখতে 3টা বছর কেটে গেল। এক সন্ধ্যায় হঠাৎ কল করে ডেকে নিল নাবিলা আমায়। সজল, ঠিকানা পাঠাচ্ছি, চলে এসো, কথা আছে। আসলে আমি তো প্রাইভেট পড়াতে এসেছি, তুমি তো জানো। এখন আমার 2টা টিউশনি আছে, এখন কিভাবে আসবো? উফ, তুমিও না। সারা বছরই তো টিউশনি করাও, একদিন মিস দিলে কিচ্ছু হবে না। ছাত্রদের কল করে জানিয়ে দাও আজ তুমি যেতে পারছো না, আর যেখানে আছো সেখানে আজ দ্রুত ছুটি করো। আচ্ছা ঠিক আছে, আমি তাই করলাম। কারণ এতদিনের বন্ধুত্বে কখনো সে কল করে বলেনি টিউশনে ছেড়ে দেখা করতে আসো। নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিছু হবেই। দ্রুত পৌঁছালাম ঠিকানায়। এসে দেখি একলা বসে আছে বেঞ্চটাতে নাবিলা। সুন্দর একটা কালো জামদানি শাড়ি পরে চুল ছেড়ে দিয়ে, মাথার উপর বড় কৃষ্ণচূড়া গাছটা নিজের স্বরূপ ছড়িয়ে দিয়ে ফুলগুলো লালে রঞ্জিত করে দিয়েছে চারপাশটা কেমন। ও, এসে পড়েছো, বসো প্লিজ। জায়গাটা সুন্দর না? হ্যাঁ, তুমি কি কোথাও যাবে? মানে শাড়ি পরে রেডি হয়ে বেরিয়েছো? আমাকে কেমন লাগছে? সুন্দর। তুমি কালো কাজল কেন পরো না? ইস, ভুলে গেছি। আজ পড়তে চেয়েছিলাম ফার্স্ট, তোমার জন্য। দেখেছো নসিব কেমন, সেটাও ভুলে গেলাম। অল্প হাসলাম। তারপর বলো, হঠাৎ শাড়িতে? তুমি কি জানো নারীরা কখন শাড়ি পরে? কেন জানবো না। যখন তাদের বিয়ে হয়, ইচ্ছা জাগে প্রিয় মানুষটার সামনে একটু বেশি বেশি সুন্দর দেখাতে, অথবা প্রিয় মানুষটার পছন্দ বলে, বা যখন প্রিয় মানুষটার মুখ থেকে সুন্দর কিছু বাক্য শুনতে ইচ্ছা জাগে। বাট তোমার তো এসব কিছুই নাই। না করেছো বিয়ে, না আছে প্রেমিক। তুমি ঠিক বলেছ, মেয়েরা শাড়ি শুধু প্রিয় মানুষটার কথা ভেবেই
মন থেকে পড়ে, হুটহাট পড়ে সেজেগুজে উপস্থিত হয়। আমিও আজ একটা প্রিয় মানুষ বানাতে এসেছি। আচ্ছা, তো এই ব্যাপার, তুমি কোনো ছেলেকে ডেট করতে এসেছো আর বন্ধু হিসেবে আমাকে বডিগার্ড বানাবে, তাই তো? তো কখন পরিচিত হয়েছো তার সম্পর্কে আগে কিছু বলো, তারপর না হয় সরাসরি দেখবো। না, আমি তোমাকে প্রেমিক বানাতে এসেছি। নিশ্চয় আমার এই রূপে তোমার মন ভোলাতে সক্ষম। আমার মুখের হাসি গায়েব হয়ে গেল। এসব কি বলছো? আমাকে মানে? হ্যাঁ, আমার সব। আমি তোমার প্রেমে পড়ে গেছি। হবে তুমি আমার সেই প্রিয় মানুষ? আমরা পারি না দুজনে বিয়ে করে সুন্দর এক চড়ুই পাখির সংসার সাজাতে? দেখো, না বলবে না, আমি কেঁদে ফেলবো। জানি না কিভাবে তোমার অভ্যাসে পরিণত হয়েছি। বাড়িতে বাবা আমার বিয়ের কথা না বলে আমি হয়তো আদৌ তোমাকে আমার মনের কথা বলতে পারতাম না। আমি নিজেও ব্যাপারটা বুঝতে দেরি করে ফেলেছি, তবে খুব বেশি দেরি হয়নি। আমরা চাইলে চুপ যাও নাবিলা, তুমি যা বলছো সেসব সম্ভব নয়। কখন অভাব অনটন কি তুমি উপলব্ধি করনি? আমি প্রতিনিয়ত লড়েছি, এখনো লড়ছি আমার দারিদ্রতার সাথে। আমার সাথে স্বপ্ন বেঁধে তুমি সুখী হতে পারবে না, আমি তোমাকে সব দিতে পারবো না, এটা সম্ভব নয়। আমি প্র্যাকটিক্যাল ভাবছি, তুমি হয়তো এসব ভাবছো না, কিন্তু আমার ভাবতে হয়, ভাবতে হচ্ছে। প্লিজ সজল, এমন করে বলো না। আমি তোমার সব জেনেই এমন বলছি। আমি মানিয়ে নিব, তুমি আমাকে ভালোবাসা দিয়ে সব ভুলিয়ে রেখো। আমার রঙিন দুনিয়া চাই না, আমার একটা সৎ মানুষ চাই। আমি বুঝতে পারছি না তুমি এমন পাগলামি কেন করছো। তোমার বাবার সাথে বলে আমি ব্যাপারটা সলভ করতে চাইছি। তোমাকে যেন ভালো পাত্র দেখে বিয়ে করিয়ে দেয়। বিয়েটা হয়ে গেলে একদিন তুমি আমাকে ভুলে যাবে, আমাদের বন্ধুত্বের সম্পর্কটা সুন্দর থাকবে। শুধু শুধু প্রেম ভালোবাসাকে টেনে সম্পর্কটা নষ্ট করো না। চলো, তোমার বাড়িতে যাব। আচ্ছা চলো। তোমার ভয় করছে না? তোমার বাবাকে আমি এসব বলতে চলেছি, তুমি হাসছো কেন? তোমার বাবা তো তোমার সব কথা শুনে মানে এটা নয় যে আমার সাথে প্রেম করতে চাইছো দেখে তোমাকে সহমত দিবে। তুমি ঠিক বলেছ, চলো তাহলে। আমি তো বাবা খুব ভয় পাচ্ছি। আচ্ছা ওয়েট, প্রথম শাড়ি পরেছি, আজ ছবিটা তুমিই তুলে দিবে আমার, সেটা ভেবেই আমি এখনো একটা পিক তুলে নি। প্লিজ তুলে দাও। আচ্ছা পাগলি তুমি, দাও তুলে দিচ্ছি। তোমার ফোনে ক্যামেরা আছে, তোমারটাই তোলো। মজা করো আমার লাগে? আমার বাটন ফোনে এটাতে তো মেমোরিও নাই, মাত্র একটা ছবি তোলা যায়, আর অলরেডি একটা ওয়ালপেপারের জন্য ছবি তুলে আছে। ওটা ডিলিট করে আমার ছবি তোলো, আর সেটাই আজ থেকে তোমার ফোনের ওয়ালপেপার হবে, হোক বাটন ফোন। কিন্তু ফিলিংসটা এতেই বেশি জোস। ভাবতে পারছো, তোমার ফোনে একটা মাত্র ফটো রাখার মতো মেমোরি আছে, আর সেটা শুধু আমার হবে, ঠিক তোমার মনের মতোই। একটা মেয়ের জায়গায় শুধু আমি বসে রাজ করব। তার কথা শুনতে বাধ্য করলো সে। অতঃপর তাই হলো, আমার ছোট্ট বাটন ফোনের ওয়ালপেপারে তার ঘোলাটে ছবিটা জায়গা করে বসলো। তারপর তার স্মার্টফোনে হাজারখানেক ছবি। হাঁপিয়ে গেলাম আমি। ওকে ডান, এবার চলো, বাবার সাথে কথা বলবে। এই মেয়ের সাহস কত! আমি তাকে ভয় পাওয়ানোর জন্য এমন বলেছিলাম, আর সে আমায় জোর করে তার বাড়িতে নিয়ে এলো। জামাই আদরের আপ্যায়ন বললে খারাপ হবে না। আন্টি না খেয়েই ছাড়ল না। সন্ধ্যা হতেই স্যার এলো বাড়িতে। তার ব্যবহারও কি অমায়িক, অথচ কলেজে থাকতে দেখেছি তার গাম্ভীর্যের রূপ। তারপর বলো, কেমন লাগছে এখন তোমার? বিরক্তিকর। স্যার এতটা পাগল আমি সত্যিই ভাবিনি। সে নিজেই তোমার সাথে আমার বিয়ের কথা বলবে, কিভাবে সম্ভব? কারণ আমি চাইলে বাবা সবই করতে পারে। তোমাকে চেয়েছি, না বলেনি, শুধু বলেছি সুখী হতে না পারলে দোষটা নাকি আমার। বলো তো, আমি কেন সুখী হব না? আমি তোমার সাথেই সুখী হয়ে দেখাবো। তুমি ছেলে মানুষই করছো, কিছুতেই বোঝানো গেল না তাকে আমার কথা। অবশেষে বাবা এবং আমি দুজনে মিলে সিদ্ধান্ত নিলাম নাবিলার কথা মেনে নিব। তাই হলো, আমরা বিয়ে করলাম বড়দের দোয়া নিয়ে। প্রথম প্রথম খুব ভালো কাটতে শুরু করলো দিন, কিন্তু তারপর যা হওয়ার তাই হলো। নাবিলা চিড়চিড়ে স্বভাব বাড়তে শুরু করেছে।
তোমাকে বলেছিলাম আজ বাজার করতে, তুমি লিস্টের অর্ধেক বাজারও করো নাই সজল। এখন কি যা প্রয়োজনীয় সেটাও পাবো না আমি? অথচ আমার বাবাকে কোনোদিন আমার বলতে হয়নি কি প্রয়োজন, তার আগেই পেয়েছি। আর তুমি সামান্য প্রয়োজন মেটাতে পারছো না। তুমি সবসময় তোমার বাবার সাথে আমার তুলনা করবে না নাবিলা। তোমার বাবা তোমার, আমি তোমার হাজবেন্ড। আর তুমি জানো টিউশনি এখন ছুটে গেছে। বছরের শেষ মাস, সবার পরীক্ষা শেষ। জানুয়ারি থেকে আবার শুরু হবে। এখন একটু টান তো পড়বেই। প্লিজ বোঝার চেষ্টা করো। এক কাপ চা খাবো, সেই টাকাটাও আমার হাতে নেই। সামনের মাসে এনে দিব বাকিগুলা। আমি কিছু চাইলে তখন তোমার টাকা থাকে না হাতে, অথচ তোমার বাবা কিছু বলে ঠিকই সাথে সাথে নিয়ে এসো। তখন তোমার এক কাপ চা খাওয়ার টাকাও থাকে, আর তোমার বাবার প্রয়োজনীয় জিনিস কেনারও। নাবিলা, চিৎকার করবা না আমার সাথে। রোজ রোজ এসব আমার ভালো লাগে না। রাজরানীর মতো বড় হয়েছি আমি। তোমাকে বিয়ে করে আমি আমার সকল বিলাসিতা ছেড়েছি। এখন কি বাঁচার জন্য প্রয়োজনীয় জিনিসও পাবো না? তুমি সব জেনেই বিয়ে করেছো আমাকে নাবিলা। আমার কপাল, একটা ভুলই তো জীবনে করেছি, আর তার মাসুল দিচ্ছি। এখন নিজের প্রয়োজনীয়তার কথাও বলা যাবে না। পাপ করেছিলাম সব জেনে তোমাকে বিয়ে করে। কখনো নাবিলার সাথে আমি জোরে কথা বলি না। আজকাল সে আমার বাবাকেও দেখতে পারে না, বোঝা মনে করে। আমি বুঝি সে ভুল করছে। অভাব দেখে সে ভুল চিন্তা করছে। বাবা আমার বোঝা নয়। একসময় বাবার জন্যই পেট পুরে খেয়েছি। বাবার রোজগারের টাকায় বাবার পোশাক না কিনে আমি পোশাক কিনেছি। আমার প্রয়োজন মিটিয়েছে। সেই বাবা আমার বোঝা হতে পারে না। এখন চুপ করে আছো কেন? হ্যাঁ, 3 বছরের বিয়ের জীবনে কোনো দম্পতি এতদিন নিঃসন্তান থাকে? তোমার জন্য, একমাত্র তোমার জন্য আমি বাচ্চাও নিচ্ছি না। রিজিকের মালিক আল্লাহ। তোমার কথা বলেছি তুমি বেবি নাও, আমি তো বারণ করিনি। হ্যাঁ, নিজের পেট খালি থাকার জো। তারপর আমি বাচ্চা নিয়ে তাকেও না খাইয়ে, প্রয়োজন না মিটিয়ে ভিখারির মতো বড় করবো ভেবেছো? মন খারাপ করে ঘর ছেড়ে বাইরে এসে উঠোনে বসলাম। পাশে এসে বরাবরের মতো বাবা বসলো। অথচ আমি সবসময় চেয়েছি আমার এই অসহায় সময়ে আমার ভালোবাসার বউ এসে বসে আমার দুঃখ বুঝবে। বাবার তো বয়স হয়েছে, রোজ রোজ আমাদের এই ঝগড়া সে কিভাবে নিচ্ছে কে জানে। বাবা আমার গায়ে মাথায় হাত বুলিয়ে বোঝায়। আমিও বাবাকে সান্ত্বনা দেই, চাকরিটা বোধ হয় এ মাসে হয়ে যাবে বাবা। তারপর দেখো সব ঠিক হয়ে যাবে, নাবিলার ব্যবহারও ঠিক হয়ে যাবে। আমি বাপের বাড়ি চলে যাচ্ছি সজল। তোমার সাথে এখানে থাকাটা আর পসিবল না। মজা করছো আমার সাথে? আচ্ছা, খুব রাগ করেছো? সরি, দেখো কান ধরেছি। কালই তোমার লিস্টের বাকি জিনিসগুলো এনে দেব। এখন চলো ঘরে। নাবিলা হাত ছাড়িয়ে নিল। আমি এই পরিবেশে আর থাকতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। তুমি চাকরি পেলে বরং আমাকে যেয়ে নিয়ে এসো। ততদিন আমি বাবার বাড়িতেই থাকবো। আর সিদ্ধান্ত আমি নিয়ে নিয়েছি। বাবার দিকে একবার চাইলাম। বাবা সবসময় নীরব থাকে নাবিলার ব্যাপারে, কারণ নাবিলা পছন্দ করে না বাবা কোনো কথা বললো কোনো ব্যাপারে। আমার খুব কষ্ট হয় তখন যখন মনে পড়ে মা বাবা আমি যখন একসাথে থাকতাম, কিছু হলে সবার আগে বাবার মতামত চলতো। মাও মানতেন, আমাকেও মানতে বাধ্য করতেন। বয়সের ভারে এসে বাবা আর সেই সংসারের কথা বলার মতামত দেওয়ার থেকে এড়িয়ে চলে। আর মা গত হয়ে বেঁচে গেছে হয়তো, না হলে বাবার কষ্ট তো মা কখনোই দেখতে পেত না নিজ চোখে। খুব কাঁদতো আঁচলে মুখ লুকিয়ে। আমি যাচ্ছি। চলো, আমি এগিয়ে দিচ্ছি। নাবিলা আর কথা বলল না। ঘর থেকে শার্ট এনে পরতে পরতে বেরিয়ে এলাম। রিক্সা ডেকে নাবিলা কিনে উঠে পড়লাম। তাকে পৌঁছে দিয়ে বাড়িতে চলে এলাম। আমার আর বাবার জীবন ঠিক মা মারা যাবার পর যেমন চলছিল তেমন হয়ে গেল। সারাদিন টিউশনি আর ক্লাস করে ক্লান্ত হয়ে ঘরে ফেরার পর বাবা তৈরি করা খাবার খেয়ে ঘুম দেওয়া। শুধু পরিবর্তন হয়েছে, আজকাল রাতে আর সেই শান্তির ঘুমটা আসে না। রাত কাটে নাবিলা স্মৃতিগুলোর সাথে, চোখের কোণে পানি জমে। তুমি কল করেছো কেন এত রাতে? বলছি না কল করে রাতে আমার ঘুমের ডিস্টার্ব করবে না। সারাদিন তো ব্যস্ত থাকি, রাতে একটু ফ্রি হই। তোমাকে অনেক দিন দেখি না, আসো না ফিরে, খুব দেখতে ইচ্ছা করছে। তোমার বাবা তো বলে দিয়েছে তোমাদের বাড়িতে না যেতে।
ফোন রাখতেছি, বারবার কল করবে না। নাবিলা কল কেটে দিল। দরিদ্র পুরুষের প্রতি মেয়েদের এক প্রকার মায়া জন্মে যায়, আর এই মায়া থেকে জন্মই ভালোবাসা। আমার আর নাবিলার সম্পর্কটাও হয়তো হয়েছিল ঠিক এই মায়াটার কারণেই। বাস্তবতার ছোঁয়ায় তা অল্প ঝড় বাতাসে যা গুড়িয়ে গেল খুব নিমিষে। বুঝতেও পারলাম না যে মানুষের মন চিন্তাধারা পরিস্থিতি ভেদে বদলে যায়। কত ভালোবাসেন নাবিলা, আজ 4 মাস আমার সাথে দেখা দেয় না, কত ঠিক মতন বলে না, কল কেটে দেয় মুখের উপর। একবারও জানতে চাই না কেমন আছো সজল, আমার ছেড়ে ভালো আছো তো? দারোয়ান, তুমি ওকে বাড়িতে ঢুকতে দিচ্ছ না কেন? ভেতরে ঢুকতে দাও। নাবিলার কথায় দারোয়ান আমাকে ছাড়লো। হেঁটে গেটের ভিতরে প্রবেশ করলাম। স্যার বারণ করে দেওয়া হয়তো দারোয়ান ঢুকতে দিচ্ছিল না। 2 তলার বেলকনিতে দাঁড়িয়েছিল নাবিলা। হয়তো মনে মায়া হয়েছিল, তাই ঢুকতে অনুমতি দিল। ওপরে দাঁড়িয়ে জোরে বলল, কেন এসেছো? চাকরি হয়ে গেছে নাকি তোমার? মাথা দাঁড়িয়ে না বললাম। তবে কি এখান থেকে ফিরে যেতে হবে আমার? ওকে এক নজর দেখার জন্য ছুটে এসেছি। খুব ভালোবাসেছে তাকে। আমি 2টো মহিলাকে ভালোবেসেছি জীবনে, একজন আমার মা, অপরজন নাবিলা। কিন্তু মাকে কখনো দেখিনি বাবার অভাব থেকে বাপের বাড়ি চলে যেতে। বরং বাবা বলতো, তুমি বরং ছেলেকে নিয়ে 2 দিন বেরিয়ে আসো, ঘরে তো এক মুঠ ভাতের চালও নেই। ছেলেটার খিদা পেলে কাঁদবে, 2 দিনে আমি ঠিক ব্যবস্থা করব কিছু খাবারের। মা মুখে আঁচল চেপে বলতো, আমি কিছু চাল জমিয়ে রেখেছিলাম অসময়ের জন্য, তাতে ছেলে 2 দিনের খাবার হয়ে যাবে। আমরা দুজন না হয় রোজা থেকে নিব। বাবুকে নিয়ে বাপের বাড়ি যেয়ে আমার মুখে যে খাবার উঠবে না, তোমার পেটে খাবার পড়েনি জানার পর। মাগো, তুমি কেমন ভালোবাসতে বাবাকে, যে নিজের পেটে খাওয়ার দেওয়ার স্থান থাকতেও বাবা খাবে না ভেবে সেই অন্ন তুমি হরণ করনি। কেমন ভালোবাসতে তুমি আমাদের। ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো, বাবা এখন বাড়িতে নেই। নাবিলার ডেকে ঘোর কাটলো। মাথা নিচু করে ভেতরে প্রবেশ করলাম। এসেছো কেন তাহলে? বলেছি তো, তুমি চাকরি না পেলে আমি যাব না। কিছু বলতে যেও বলতে পারলাম না। কল এসেছে, রিসিভ করে ওপাশের ব্যক্তির কথা শুনলাম। এক কোম্পানির থেকে কল। জব কনফার্ম হয়েছে আমার, হিসাব রক্ষক পদে, তাই স্যালারিটাও বেশ ভালোই পাবো। কিন্তু কেন জানি নাবিলাকে আমার এই সুখবরটা দিতে ইচ্ছে করলো না। মা, তোমার জামাই এসেছে, কিছু খাইয়ে বিদায় করো। নাবিলা কথাটুকু বলে আবার চলে গেল নিজের ঘরে। শাশুড়ি মা এলেন। তিনি অবশ্য খুব অমায়িক। সবাই অবহেলা করলেও তিনি আমাকে তার সন্তানের মতোই আদর স্নেহ করেন, খুব যত্ন করেন। আজও তাই হলো। আমার কথা শুনে দ্রুত ছুটে এলো। এখন মনে হচ্ছে আমার মা বেঁচে নেই তো কি হয়েছে, এই যে আরেক মা আছেন যে আমাকে খুব স্নেহ করেন, না খেয়ে আসতেই দিল না। চুপচাপ বিদায় নিয়ে চলে এলাম বাড়িতে। বাড়িতে এসে বাবাকে সুখবরটা দিলাম। বাবা প্রথমেই বলল, এবার তাহলে বৌমাকে যে নিয়ে আয়, বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগে মেয়েটাকে ছাড়া। আমি হাসলাম। বাবা থাক নাও কিছুদিন ওর বাবার বাড়িতে, আমরা দুজন একা থাকতে তো সমস্যা হচ্ছে না। তুমি কিন্তু এতটাও বুড়ো হওনি যে রান্নার হাত থেকে ছুটি পাবে। তোমার হাতে রান্না করা খাবার আমি মিস করতে চাই না।